আমি 28 বছর পরে কথা বলতে এসেছি। 17 বছর না, 28 বছর। 28 বছর আগে আমি একটা নির্বাচনী সভা করেছিলাম 9 জুন 1996 সন। আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। আমার মার্কা ছিল কি? টেলিভিশন। কথাটা ঠিক না বেটি? সেই টেলিভিশন মার্কায় আমি যে মিটিং করতে এসেছিলাম, এই মিটিং এর রেকর্ড এখন পর্যন্ত মিটামইনে কেউ ভাঙতে পারে নাই। 2 বার শেখ হাসিনা এসেছেন, আর এটা তো হামিদ সাহেবের বাড়ি। কিন্তু মিটামইনে 9 জুন 1996 সনে যে সমাবেশ হয়েছিল, এই সমাবেশ বিগত 100 বছরে ভাটি এলাকার মানুষ দেখে নাই। তখন আজকে যারা মাঠে দাঁড়িয়ে আছে তাদের অনেকেই জন্মগ্রহণ করে নাই। আমার সাথে যারা ছিল তখন তাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই মিটামইনে আমার প্রথম গার্জিয়ান ছিল জাহাঙ্গীরের আব্বা, আমার ভাই সিদ্দিক সাহেব, সামাদ মিয়া সাহেব। তারা চলে গিয়েছেন মনে অনেক দুঃখ নিয়ে। আমাকে এমপি দেখে যেতে পারেন নাই। মিটামইন থানার অনেকেই আছে, কুপদিঘি, ঢাকি, ঘাগড়া, কেওয়াজুর, কাটকা, বৈরাটি, 7টা ইউনিয়নের অনেকেই আছে। আমাকে ছেড়ে চলে গেছেন আল্লাহর কাছে। তাদের মনে দুঃখ নিয়ে আমাকে এমপি দেখে যেতে পারে না। সেটা 28 বছর আগে। সেই ইলেকশনে কি হয়েছিল? আমি পাস করেছিলাম, টেলিভিশন মার্কা পাস করেছিল। টেলিভিশন থেকে বেসরকারি ঘোষণা হয়েছিল। তারপরে আমার প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কার হামিদ সাহেবের নির্দেশে তার পক্ষের লোকেরা বিভিন্ন স্পিডবোট দিয়ে এবং প্রধানত ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান আতপাশার আব্দুর রূপ বইয়ার নৌকা দিয়ে সারা রাত অষ্টগ্রামের হাওরে আমার ভোট পানিতে ফেলে দিয়ে 23 ঘন্টা পরে 2000 ভোটে আমাকে পরাজিত ঘোষণা করে। আমি শুনেছি আব্দুর রব ভূঁইয়া আমেরিকায় আছে বা দেশে আছে অসুস্থ, কিন্তু আমার কাছে মাপ না চাইলে আল্লাহ তাকে মাফ করবে। আমি এখনো বলি 1996 সনের 12 জুনের ভোটটা যদি গণা হয়, আবার আমি বললাম কোন কথা বলবেন না, যদি ভোটটা গণা হয় আমি হাজার হাজার বেশি ভোট পেয়ে হামিদ সাহেবের চেয়ে পাস করব। সেই পাসটা আমি করতে পারি নাই। আমার ঘোষণা রেডিওতে ঘোষণা করার পরে হামিদ সাহেব কাঠবাজারে গিয়ে পড়ে গেছিল, অনেকক্ষণ সেন্সলেস হয়েছিল 96 সনে। তারপরে পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে। কত বসন্ত এসেছে, কত বসন্ত চলে গিয়েছে।
আমার ফজলুর রহমান, হতভাগা ফজলুর রহমানের কপালে আর সুখ আছে না। 2001 সনে আমি গামছা মার্কা নিয়ে ইলেকশন করলাম, আর উনি স্পিকারের প্রোটোকল নিয়ে ইলেকশন করলেন। যারা টেলিভিশন কভার করতে এসেছেন, পত্রিকা কভার করতে এসেছেন, তাদেরকে বলি, আমার কাছে যে কাগজ আছে, উনি ডিসিকে লিখলেন আমি চট্টগ্রাম মিটামনে আমি থাকবো স্পিকার, আমি সেই প্রোটোকল বাকি তাকে দিতে হবে, সেই প্রোটোকলে তিনি ইলেকশন করলেন। তারপরে 2008 সনে ইলেকশন হল। তখন কোন মানুষ বাংলাদেশে বিএনপি ধানের শীষ করে না, 111-এর পরে আমি হতভাগা বিএনপিতে গেলাম। এরপরেও সন্ধ্যা পর্যন্ত কন্টেস্ট হইল, আমি জানতাম আমি পাস করব, কিন্তু টোটাল ঢাকা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনে কোন ধানের শীষ পাস করল না। আমার আর হামিদ সাহেবের কন্টেস্ট হইল কানায় কানায়। এরপরে হামিদ সাহেব স্পিকার হলেন, রাষ্ট্রপতি হলেন। আমার কপাল পুরল। 2011 সনের 30 জুলাইয়ের পরে গত 13 বছর আমি কোন মিটিং ভাটি এলাকাতে মাইক দিয়ে করতে পারিনি। গত 13 বছর। মানুষ বাসে কয় বছর বলেন দেখি? আমাকে কোথাও কোনো মিটিং করতে দেয় নাই। গতবার ঈদে আমি অষ্টগ্রাম গিয়েছিলাম। অষ্টগ্রামে 3 মাইল লম্বা 10,000 মানুষের মিছিল হয়েছিল। সেই মিছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশ মিলে আক্রমণ করেছিল। তখন হামিদ সাহেব মিটামইনে বসা সাবেক প্রেসিডেন্ট হিসাবে উনি অর্ডার দিলেন, ফজলুর মিটিং ভেঙে দাও। আমাদের অষ্টগ্রামের 500 লোকের নামে মামলা হলো। 5,000 লোক পানিতে গিয়া নৌকার মধ্যে ঘুমাইল, হাজার হাজার মানুষ পালায় রইল। তাতেও হামিদ সাহেবের আফসোস মিটে নাই। আমার এখন মনে হয় কি জানেন, এই হামিদ সাহেব এই কামালের ইলেকশনের সময় 2014 সন উপজেলা ইলেকশন কামরুলের বিরুদ্ধে ইটনায় আমি একটা বক্তৃতা করেছিলাম। সেই বক্তৃতাতে কি বক্তৃতা করেছিলাম শুনেন। আমি বলেছিলাম হামিদ সাহেব বঙ্গবন্ধু হত্যার পরে খন্দকার মুস্তাকের সাথী ছিল এবং খন্দকার মুস্তাকে গিয়ে চলো বলে হামিদ সাহেব স্লোগান করে মিছিল করেছিল কিশোরগঞ্জে। এই কথা বলার অপরাধে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিল। আমি আমার স্ত্রীকে নিয়ে আমেরিকায় গেলাম, সাথে আমার মেয়ে, একটা মাত্র মেয়ে আমার, তার নাম ইন্দিরা। ওইগুলো আমার অনেক কথা। কেন? আমার মেয়ে ইন্দিরা আমেরিকাতে কলেজে চান্স পাইছে বিনা পয়সায়, 1 পয়সা খরচ নাই। খরচ থাকলে আমার মেয়ে আমি পড়াইতে পারতাম না আমেরিকায়। কেন? আমার মেয়ে সারা পৃথিবীতে এ লেভেল পরীক্ষায় ইংরেজিতে সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আমার মেয়ে সারা পৃথিবীতে ফার্স্ট হয়েছে। বাঙালির ছেলে বা মেয়ে কেউ কোনদিন সারা দুনিয়াতে কম্পিটিশনে ফার্স্ট নাই, আমার মেয়ে ইংরেজিতে ফার্স্ট হয়েছে। সেই মেয়েকে লই আমি আমেরিকায় গেলাম। আমেরিকায় যাওয়ার পরে 1 মাস রইলাম। আমি আর আমার স্ত্রী যেদিন এসে পড়ব, হোটেলে ঘুমিয়ে আছি। সকালবেলায় উঠলাম, উঠে আমেরিকাতে বাংলা টেলিভিশনে দেখলাম ফজলুর রহমানের নামে বাংলাদেশের রাষ্ট্রপতির নির্দেশে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে এবং
বিচারক আদেশ দিয়েছে ফজলুর রহমান জলে স্থলে অথবা আকাশে কিছুতেই বাংলাদেশে ঢুকতে পারবে না। 2014 সনের জুলাই মাস, জুন মাস, আমার চোখে আমি কিছু ফুল দেখলাম, সর্ষে ফুল। আমার স্ত্রীকে বললাম, আমার তো যাওয়া হবে না, তুমি তো উকিল, তুমি যাও। আমি তো বাংলাদেশে আর যাইতে পারবো না হামিদ সাহেব থাকতে। তুমি যদি পারো ডক্টর কামাল হোসেনকে দিয়ে হাইকোর্টে রিট করো, আমি যাতে বাংলাদেশে ঢুকতে পারি, যাতে এয়ারপোর্টে আমাকে ধরে লুকায় না ফেলে। লুকায় বুঝেন না, ওই যে আয়নাগর বলছে, আমাকে যাতে আয়না করে নিয়ে যেতে না পারে, গুম করতে না পারে, সেই কারণে তুমি যাও। আমি আমেরিকাতে নির্বাসনে রয়ে গেলাম। খুব শুনবেন এই কথা, পৃথিবীতে আমি মরলে পরে কারো কাছ থেকে শুনতে পারবেন না, কারো কাছ থেকে শুনতে পারবেন না। আমি রইলাম, আমার বউ দেশে আসলো, ডক্টর কামাল হোসেনকে দিয়ে হাইকোর্টে মামলা করলো, রিট করলো, হাইকোর্ট অর্ডার দিল ফজলুর রহমান ইজ এ ফ্রিডম ফাইটার, he must come to his country without the interference of police. If there is any case in his name, he will go to the court of law and law will take it. এর বাংলাটা হলো ফজলুর রহমান একজন মুক্তিযোদ্ধা, তার দেশে সে আসবে, কেউ ফিরাইতে পারবে না। যদি তার নামে কোনো মামলা থাকে তাইলে কোর্টে হাজির হবে, কোর্ট সিদ্ধান্ত নেবে, হয় জেলে দিবে, না হয় ছেড়ে দিবে। আমি যখন খুশিতে আত্মরা দেশে ফিরার চেষ্টা করলাম, তখন আমার স্ত্রী জানাইল রাষ্ট্রপতির নির্দেশে সুপ্রিম কোর্টে গেছে সরকার, আমি যাতে আসতে না পারি। সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ আমার মামলা শুনে একই আদেশ দিল, ফজলুর রহমান ইজ এ পেট্রিয়ট, হি ইজ এ ফ্রিডম ফাইটার, হি উইল কাম টু হিজ কান্ট্রি উইদাউট দ্য ইন্টারফারেন্স অফ পুলিশ। আমি দেশে আসলাম, যেদিন দেশে আসলাম ঠিক তার পরের দিন আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিশোরগঞ্জের কলেজের মাঠে আসলেন, আপনাদের মনে আছে? আমি সেইখানে এসে বসলাম, এই প্রথম। তারপরে 1 মাস পরে গিয়ে আমি কোর্টে হাজির হইলাম কিশোরগঞ্জ। সুপ্রিম কোর্ট আমাকে এদিন বেল দিল, কিন্তু কিশোরগঞ্জ কোর্টে আমাকে 6 ঘন্টা দাঁড় করায় রাখলো, বেল না দিয়ে আমাকে জেলে পাঠিয়ে দিল। সুপ্রিম কোর্টের অর্ডারও মানল না, আমি জেলে চলে যাই। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, ঈদ হচ্ছে, ঈদ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 11 তারিখ, 6 মাস আমি নির্বাসনে। আজকের দিনের কথাগুলো অনেক পরে বলবো, আমি অনেক বড় বক্তৃতা করব। আমি কি করলাম? 13 জুলাই 1971 সন, মিটামইন বলে এই কথাগুলো বলে যাচ্ছি। 100 হামিদ সাহেব 100 বার রাষ্ট্রপতি হইতে পারবে, কিন্তু ফজলুর রহমান হইতে পারবে না। এই মিটামইনে দ্বারাই আমি পেয়ে গেলাম 13 জুলাই 1971 সন। আমি হঠাৎ করে শুনলাম, আমি তখন যুদ্ধের ভিতরে আসছি, আমি কমান্ডার, আমার ডেপুটি কমান্ডারের নাম জনাব আলী, শেখ করিমগঞ্জের উপজেলার চেয়ারম্যান ছিল। আমার সৈন্যবাহিনী হলো 23 জন, 2টা নৌকা নিয়ে বেরোলাম। আমি হঠাৎ শুনলাম হামিদ সাহেবের স্ত্রী এবং তার শালী এই মিটামনের উড়িয়ন নামে একটা গ্রামে ছিল, হিন্দু বাড়ি, বাড়িটাতে বিল্ডিং আছে, কি জমিদার বাড়ি ছিল, বড় তো দেখি কেউ বলতে পারবে না। তখনও তারা এই দেশে আছে হিন্দু, সেই বাড়িতে পালিয়েছিলেন
হামিদ সাহেবের স্ত্রী এবং তার শালী। কামারগাঁও ডাকাইতরা ফরিদা ডাকাইতের নেতৃত্বে ওইখানে আক্রমণ করছিল, আমি শুনলাম। এবং তাদের সমস্ত গয়নাগাটি সব ডাকাতি করে নিয়ে গেছিল, তাদেরকে মারধর করছিল এবং ভাবি সাংঘাতিক ভাবে অসুস্থ হয়ে পড়ছিল মার খায়া। আমি এই কথা শুই না, আমার হুঁশ ছিল না। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, সারা কিশোরগঞ্জের আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, আমার হুঁশ ছিল না। আমি আমার নৌকাটা বাসাইলাম। আজকের ছেলেরা তোমাদের কাছে কথাগুলো সিনেমার মতো মনে হবে। আমি জয়শীল পাইয়া 2টা নৌকা বাসাইলাম, 23 জন মানুষ। একটা নৌকায় আমি কমান্ডার, আর একটা নৌকায় আমার ডেপুটি কমান্ডার জনাব আলী। সেই নৌকা বাসায় যখন এলমজুরি পর্যন্ত আসলাম, এই যে ধনু নদী, ধনু নদী না, তখন পাক বাহিনীর স্টিমার উজাইতেছে, সৈন্যবাহিনী নিয়ে উত্তরে যাইব বর্ডারে। আমার সাথে তখন যোদ্ধা ছিল 2-3 সাহসী। একজনের নাম মতিউর রহমান, গুরুদয়াল কলেজের জিএস। তখন সে কিশোরগঞ্জের যার নামে একরামপুরে মুক্তিযোদ্ধা মতিউর রহমান মার্কেট আছে, সে। আরেকজন হইল আশরাফ মাস্টার সাহেবের ছেলে, সে এখন বিছনায় পড়া, তার নাম সাব্বির আহমদ মানিক। আরেকজন ছিল বিডিআর এর কমান্ডার, তার নাম মতিন। এই 3 জন বলল, কমান্ডার আমাদেরকে অর্ডার দেন, পাক বাহিনীর আমরা জাহাজ স্টিমার আক্রমণ করব। আমি প্রথমে ভয় পাইলাম, ওরা যাচ্ছে স্টিমারে, গান বোটে, আর আমরা হইলাম নৌকা। কিন্তু ওরা গুলি করবে আমাদের 2টা এলএনজি, 2টা নৌকার মধ্যে ফিট করা আছে। আমরা যাব তারাইল আক্রমণ করার জন্য যাব। কিন্তু পথে স্টিমার আসতো, আমি বাধ্য হয়ে অর্ডার দিলাম ফায়ার। আরকাডি থাকে নদীর পারে, থাকে না আরকাডি, দেখছেন এরকম গল দিয়া 2টা আরকাডির মাঝে 2টা নৌকা। ফজলুর রহমানের দেশে আর পাবেন না, 2টা আরকাডির মধ্যে 2টা নৌকা বানলাম। একটাতে মতি উঠলো, যার নামে মতিউর রহমান মুক্তিযোদ্ধা মার্কেট। আরেকটাতে আশরাফ মাস্টারের ছেলে মানিক উঠলো। 2 জন 2টা এলএনজি নিয়ে ব্রাশ ফায়ার করলো। আমি বললাম, ব্রাশ ফায়ার করতে হবে মাস্টার ব্রিজে, যেখানে সারং চালাচ্ছে, ওকে ফালায় দিতে হবে। ব্রাশ ফায়ার ঠিকই করলো, কিন্তু গানবুট ছিল স্টিলের, গুলি উঠে গেল 1 মাইল উপরে, তাদের কিছু হলো না। তারা ভয়ে দ্রুত চালায় ইফতার দিকে চলে গেল। আমাদের তো তখন আর ইঞ্জিনের নৌকায় দেশে নাই, তখন তো হাতে বই, তাদেরকে আর ধরতে পারলাম না। আমরা যখন গুলি করলাম 13 জুলাই 1971 সন, বর্ষাকাল, উত্তরে থানেশ্বর বাদলা, পশ্চিমে পরিবারী চৌগঙ্গা, দক্ষিণে মিঠামইন, পূর্বে জয়সিদ্ধি না, সমস্ত জায়গায় জানলো মানুষ যে মুক্তিযোদ্ধা দেশে আসছে। তখন এলএনজি থেকে নৌকা বাইরে গিয়ে আপনারা বের দিল, আসেন আমাদের বাড়িতে। জোর করে এলমজুরির মানুষ আমাদেরকে, এলমজুরিতে তখন বাজার ছিল না, মন্টু মিয়ার বাড়িতে তুললো, যে বাড়িতে পরে একজন চেয়ারম্যান হয়েছিল, মন্টু মিয়ার ছেলে। পাশের বাড়িতে তুললো, ওই বাড়িতে একটা ছেলে ছিল, তার নাম হলো আহমদ, সে এখনো জীবিত, আমি তাকে সাক্ষী রাখছি। আমার কথা মিথ্যা হলে জীবনে কোনোদিন রাজনীতি করব না। ওই আহমদ পোস্টমাস্টার হয়ে রিটায়ার করছে, সে এখনো জীবিত, তাকে জিজ্ঞাসা করবেন। সে আমাকে কানে কানে বলল, ওই যে 2টা ভাড়া দেখতেছেন, 2টার নাম কুলির বিটা, কাওয়াটেঙ্গুর কুলির বিটা, এইখানে কামারগাঁও ডাকাইতেরা দিনে লুকায় থাকে, রাত্রে ডাকাতি করে, এদেরকে না ধরলে এরা দেশ শেষ করে দেব। হামিদ, আপনারা এদেরকে ধরতে পারেন কিনা দেখেন। সঙ্গে সঙ্গে আমি অর্ডার দিলাম,
ফরওয়ার্ড মার্চ। অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকা চললো, 2টা গ্রাম ঘেরাও করলাম। একটা গ্রামের মধ্যে কিন্তু পুলিশের বোট থাকতো, আপনারা দেখছেন ছোটবেলায় মুরব্বীরা। সেইখানে গিয়ে দেখা গেল মেয়েরা খালি হাত দিয়ে না করে, না না এখানে কেউ নাই। কিন্তু একটা মেয়ে আমাকে কানে কানে কয়ে দিল যে এই যে এখানে কিন্তু বাংকার আছে নিচে, মারির নিচে ডাহাইত থাকে। আমরা তখন ঘরের ভিতরে উঠে দেখি গর্ত আছে, গর্তের ভিতরে ডাকায়। তখন ওই বললো যে এই গ্রেনেড এখন মারবো, না হয় তোরা বাইরিয়া। আমি কেন কথাটা বলছি আপনারা পরে বুঝবেন। নিকামন বইলা কথাটা বইলা গেলাম, তারা বাইরে আসতো, সবাইকে ধরলাম, এলমজুরে নিয়ে গেলাম। আমরা তাদেরকে অপারেশন করলাম, জিজ্ঞাসা করলাম। এক পর্যায়ে একটা ছেলে স্বীকার করলো কামার গায়ের। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম হামিদ সাহেবের স্ত্রীর যে বাড়িতে আসছিল সেইখানে কে ডাকাতি করছে, সত্যি করে কর। এই ছেলে জোয়াদ আলী সর্দারের ছেলে কামারগা, ওর নাম ছিল ফরহাদ। ও বলে দিল আমরা ডাকাতি করছি। এরপরে আর তাদের কোনো ক্ষমা নাই। ডাকাতি করছস তোরা, সব দিয়ে দিব আমরা সোনা দানা। আমি বললাম এদেরকে এই মুহূর্তে গুলি করে পানিতে ফেলে দাও এবং 17 জন ডাকাতকে জানালেন তুমি। আমার কথা মিথ্যা হলে জীবনে রাজনীতি করব না। সন্ধ্যার পরে 17 জন ডাকাতকে পানিতে ফেলে দিলাম গুলি করে। কেন? এই কুলাঙ্গারে কুত্তার বাচ্চারা আমার ভাবির বাড়িতে ডাকাতি করছে। আমি তারাই আক্রমণ করতে না গিয়ে মিটামইনে আসলাম। হামিদ সাহেবের বাড়িতে গেলাম। শুধু হামিদ সাহেবের বাবা আছেন, বৃদ্ধ মানুষ, আর বিস্তার মধ্যে লেপকে আছে। পশ্চিম দিকের গর্তের মধ্যে একজন বিস্তার মধ্যে লেপা একজন মহিলা, তার নাম খান রাশিদা হামিদ, মানে আমার হামিদ সাহেবের বউ, আমার ভাবি। আমার দেখে উঠতে করেছে, আপনারা আমার ভাই, আপনারা আমার ভাই লাগেন। আমার তো এখন টাইফয়েড হয়েছে, আমি তো মরে যাবো গা। আমার আপনি বাসায় আমার স্বামীর মুখটা একবার দেখাইবেন না? আল্লাহ উপরে আমি আমার সন্তানদের নামে বলছি, একটা মিথ্যা কথা বললে যাতে আমার মৃত্যু হয়। আর আমি আমার ভাবিকে সাক্ষী রাখছি, হামিদ ভাইয়ের বউকে। উনি একজন ভদ্রলোকের সন্তান, আমি জানি উনি একজন ভদ্রলোকের সন্তান, উনি জানে। আমি সঙ্গে সঙ্গে বললাম আপনি আমার নৌকায় উঠে। সেই নৌকা তুলে মিটামইনে তখন হাসপাতাল ডাক্তার ছিল না, ইটনায় ছিল সিদ্দিক ডাক্তার। ভর্তি করাইলাম, 7 দিন চিকিৎসা করলাম। একটু সুস্থ হওয়ার পরে আমার কমান্ডারের যে রিভলভারটা ছিল, 5 স্টার রিভলভার, ফজলুর রহমানের রিভলভার, আমি বোধহয় আমার বাপরেও দিতাম না। সেই রিভলভারটা আমার বন্ধু এখনো জীবিত আছে, বিছনায় পড়া, আমার নামে নাম, আমার মিতা ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ। সে বিছনায় পড়ে আছেন, আপনারা তাকে, তার বাড়িও জয়সিদ্ধি করুন। তারে আমি আমার 5 স্টার রিভলভারটা দিলাম। আর জনাব আলী রে, জনাব আলীকে, জনাব আলী হলো হামিদ সাহেবের বন্ধু। পরে আর হামিদ সাহেব স্বীকার করতো না, এক ক্লাসে পড়তো, তুই সম্পর্ক ছিল। জনাব আলী ছিল কিশোরগঞ্জ জেলার এক সময়ে সবচেয়ে ভালো সেন্টার ফরওয়ার্ড, হাফ সেন্টার, এত বড় ফুটবল প্লেয়ার। হামিদা তার সম্পর্ক ছিল তুই। বললাম আপনার বন্ধুর স্ত্রীকে নিয়ে আপনি যান, আর আমার বন্ধুকে দিয়ে দিলাম, এসলাত দিলাম। তারা নিয়ে হামিদ সাহেবের বউরে ওই বালাত যেখানে হামিদ সাহেব থাকে সেইখানে দিয়ে আসলো।
এর পরের কথা আরেকটা বলি, ওই সময় এই নটটক খুরশেদ মিয়া, খুরশেদ আলম জীবিত, এই যে আসিয়া আলম এখন এই উপজেলার চেয়ারম্যান, এত কিছু করেন। আসিয়া পা, আপনার স্বামীর জান বাঁচাইছি আমি, এই জাহাঙ্গীরের সামনে বলছি, জাহাঙ্গীরের বাপের জান বাঁচাইছি আমি। সিদ্দিক মিয়া সাহেবের কেন? হামিদ সাহেব হায়ার করে বসা ডাকাইতে আনছিল। বসা ডাকাইতের নাম শুনছেন আপনারা? বসা ডাকায় বেতের ডাকাইতে আনছিল, অস্ত্র শস্ত্র সহ। এদের বাড়িতে উঠতে এদেরকে চাপা বাইরে বাপরে মারবে, বাড়ি পুড়িয়ে দিবে। তখন গন্ডগোল ছিল হামিদ সাহেবদের সাথে খুরশেদ মিয়াদের, তাদের একজন লোককে হত্যা করছিল। আমি আইসা খুরশেদ আলম আমার বাড়িতে গেলেন, সিদ্দিক মিয়া আমার বাড়িতে গেলেন, তাদেরকে নিয়ে তাদেরকে বসায় রাখলাম মহিষাকান্দি, একটা গ্রাম আছে এখানে মহিষাকান্দি, জিল্লুর রহমান সাহেবের বাড়ি, তার দাদা পিসাব মতলব সাহেব, ঠিক না? এই বাড়িতে বললাম ভাই সাহেব আপনারা বসেন, আমি আসতেছি। আমি গেলাম হামিদ সাহেবদের বাড়িতে গিয়ে বসারে বললাম এখানে আপনার কাজ কি? এইখানে আপনার কাজ কি? এটা তো আমার এলাকা, আপনি নিচে যান। মানুষ মারতে আসছেন, উপায় নাই, এখন বাড়িবেন। আল্লাহ আমাকে এই ক্ষমতা, আমার মুখের ক্ষমতা দিছে, যে আমার মুখের ক্ষমতা হাসিনাও জানে না, জায়গা না, আমার মুখের ক্ষমতা হাসিনা জায়গা না। ওই বসা ডাকায় তার বাহিনী নিয়ে চলে গেল। খুরশেদ আলম সাহেবরা বাইচা গেল। জাহাঙ্গীরকে জিজ্ঞাসা করেন, মৃত্যুর আগে আমার সিদ্দিক ভাই সাহেব বলে গেছে জীবনে কোনোদিন ফজলুর সাথে তোরা বেইমানি করিস না, কারণ ফজলু আমাদের গোষ্ঠীর জান বাঁচাইছে। আমি তো সাক্ষী রেখে বলতেছি। সেই হামিদ সাহেব আমার ভোট লুট করলো, তাদেরও তার আফসোস মিটল না। আমার এমপি গিরি দিল, দল পাইকা বাইর করলো, রাষ্ট্রদ্রোহ মামলা দিল, জেল খাটাইলো, তাতেও তারা আফসোস মিটল না। গত 15 বছরে আমি আমার মার কবর, বাপের কবর, ভাইয়ের কবর জিয়ারত করতে পারি নাই, মুনাজাত করতে পারি না, দেশে আসতে পারি না। এই হলো হামিদ সাহেবের প্রতিদান আমার প্রতি। আমি আজকে এই কথাটা বলে গেলাম। ওই মিলিটারি সাহেব আমাকে ফোন করে বলেন, ওই যে এখন দাঁড়ায় আছে মিলিটারি সাহেব মিটামুনে, ভাই ভাই স্যার স্যার রাষ্ট্রপতির পায়ে যাতে তাহাইতে চেষ্টা করে। আমি এখন অর্ডার দিলে 1 ঘন্টার মধ্যে হামিদ সাহেবের বাড়িতে একটা ইট থাকতো না। কিন্তু আমি এই অর্ডারটা, আমি অমানুষ না। আমার দেশের একজন সন্তান সম্মান অর্জন করছে, আল্লাহ তার সম্মান রাখুক। আমি তাকে ক্ষমা করে দিলাম, তার বাড়িতে আমি স্পর্শ করতে চাই না এবং হবে না, এবং নিপাবন থানায় আর কোন ঘটনা ঘটবে না যাতে মানুষ মনে করতে পারে যে এই নিপাবন থানার সর্বনাশ হয়েছে। আমি হামিদ সাহেব এবং তার পরিবারকে মাফ করে দিলাম। আপনারা একমত? একমত হলে হাত তুলে তো দেখি। আপনারা মাফ করে দিলাম, কিন্তু যে চুরি চামারি করছেন এটার মাফ করুন না, এটা মাফ করুন না। এই দুর্নীতি দমন কমিশন কে আঙ্গুল ফুলার কলা? আমি কইছি না হামিদ সাহেবের বাড়িতে 6-12 একটা বাংলা ঘর ছিল, কইছি? মিশা কইছে না হাসা কইছি? কারা এই দেশের আঙ্গুল ফুলিয়া কলা গাছ, কলা গাছ ফুলিয়া বট গাছ, বট গাছ ফুলিয়া জোড়া বট গাছ হয়েছে। এই দেশের মানুষের অর্থ হরণ করছে, এই দেশের মানুষের সম্পদ হরণ করছে, এই দেশের হিন্দুদের জায়গা জমি দখল করছে। হিন্দুরা জমি কাউলা করতে গেলে সাব রেজিস্টারে না করছে, এটা কাউলে করে না। যারা এইসব করছে তাদের বিচার হইতেই হবে। ওই জাহাঙ্গীর যেটা বলছে সেটার সাথে একমত। যারা নৌসাদের মাথা ফাটাইছে,
মাথায় কূপ দিছে, হাতে কূপ দিছে, সেইটার বিচার না হওয়া পর্যন্ত রঙের ছাড়া পড়ছে। আমি কইছিলাম এক সময় টেলিভিশনে, আপনারা শুনছেন কিনা জানি না, রং দেখছো কিন্তু রঙের ডিব্বা দেখছো। আমি ফজলুর রহমান ছিলাম বইলা 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আইছিল 75 থেকে 96। এখন 21 দিনে 63 বছর পরে আওয়ামী লীগ থাকবে কিনা এটার সিদ্ধান্ত হইব। এর আগে ওই দিল্লি বৈশা বৈশা হাসিনা কথা বলে, দিল্লির এইটা কেয়ার করি, দিল্লির কি কেয়ার করি আমি? বাংলা কোনদিন দিল্লিকে কেয়ার করে নাই, বাংলা কোনদিন দিল্লিকে মানে নাই। আপনারা জানেন না, ইতিহাস পড়েন। বাংলা সবসময় দিল্লির বিরুদ্ধে। আমরা বাংলাদেশের মানুষ সবসময় দিল্লির মোদী শাসনের বিরুদ্ধে। প্রয়োজনে তারা যদি আক্রমণ করতে চায়, যুদ্ধ হবে চিরকাল, বাংলা থাকবে স্বাধীন, কিন্তু মাথার তো করবো না দিল্লির কাছে। কি বলেন আপনারা? ওই দিল্লি বসে বসে হাসিনা ওয়াটার দিব, আমার দেশে হাসিনারা শাসন করবে, মরে যাবো, মরে যাবো। কিন্তু সমস্ত দিল্লি আর হিন্দু কিন্তু এক জিনিস না, আপনারা বুঝেন না। ইন্ডিয়া সব হিন্দু না, সব খারাপ না। মারোয়ারি হিন্দুরা সব হাসিনার পক্ষে দিল্লিতে, আর বাঙালি হিন্দুরা সব আমাদের আন্দোলনের পক্ষে। বুঝেন আপনারা? বুঝেন না, কিচ্ছু বুঝেন না, খালি একটা ছিলাম না। ওই যে মমতা ব্যানার্জি হলো পশ্চিমবাংলার কি মুখ্যমন্ত্রী। আমরা যখন আন্দোলন করি, মমতা ব্যানার্জি, আমরা যেমন শয়ে শয়ে গুলি খায়া মরি, আমার সন্তান যখন গুলি খায়া মরে, আবু সাইদ যখন বলে কোন গুলি, গুলিতে যখন খুব যাত্রা হয়ে যায়, মেয়ে যখন বলে বাবাকে কই আইছি, ইউনিভার্সিটির মেয়ে বলে বাবাকে কই আইছি, বাবা আমি যদি মরি আমার লাশটা তুমি দিও না, যতদিন পর্যন্ত হাসিনার পতন না হবে আমার তুমি কবর দিও না। স্কুলের শিশু গুলি খায় মারা যায়, রিয়াগু সব নামের কুলে বাপের কুলে মাথায় গুলি খেয়ে মারা যায়। যখন আমাদের কোন উপায় নাই, শয়ে শয়ে মরছে, রক্তের সাগর হচ্ছে, হেলিকপ্টার থেকে যখন দেশের মানুষগুলি করে রেপ, আমার দেশের সন্তান যখন মানুষের উপরে গুলি করে বাঁচার কোন পথ নাই, রক্ত ঝরে, তখন একজন মাত্র মানুষ পৃথিবীতে বলল, তার নাম মমতা ব্যানার্জি। কোন মানুষ বিপদে পড়ে যদি রাত্রের বেলায় আমার দরজা টোকাবে, আমি রাত্রে দরজা খুলিয়া দিব। আমি কতটা হাসা করছি না নিশা করছে বলে? কাজে ইন্ডিয়ার সব আমাদের শত্রু, এই কথাটা কেন মনে করে? বাংলা বাঙালি সব সময় একের প্রতি অপরের টান থাকবে। হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো ডুবিছে মানব সন্তান আমার মা। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঙালিরা একই মায়ের সন্তান। আমি মুসলমান, আসরের আজান করবে, মাগরিবের আজান করবে, নামাজে যাব, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব, ঘন্টা বাজবে সন্ধ্যায়, হিন্দু তার মন্দিরে যাবে। সুন্দর, শত ফুল না ফুটলে একটা বাগান হয় না, শত ধর্ম না থাকলে একটা দেশ সুন্দর হয়। কাজে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, যার যার ধর্ম করব। কে কইছে মৌলানা সাহেব? অনেকের মাথায় টুপি আছেন, আপনাদেরকে আমি আসসালামু আলাইকুম বলে বললাম। আমি যে কথাটা বলবো ঠিক না বেঠিক, যাদের মাথায় টুপি আছে হাত তুললে বলবেন
লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, কথা ঠিক না বেঠিক? হাত তুলে বলেন, হাত তুলে যারা মাথা টুপি আছে। আল্লাহ তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, যার মা ধর্ম সে পালন করো। কথাটা ঠিক না? করো, হিন্দু ভাই তার ধর্ম মন্দিরে যাক, আমি মুসলমান মসজিদে যাব। কিন্তু সাল কিনে খাওয়ার সময় তো সবার বেলায় 50 আছে। এক ক্ষেতের পানির তেলের দাম সবার বেলায় 100 টাকা ডিজেল। কি কথাটা ঠিক না? নাকি মুসলমানরা কম দেয়, হিন্দুরে বেশি নেয়? না, ওই যে বৃষ্টি যখন পড়ে, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বুকদিতে হিন্দু এবং মুসলমানের ক্ষেত যখন একে থাকে, সেই বৃষ্টি কি মুসলমানের ক্ষেতে বেশি পড়ে আর হিন্দুর ক্ষেতে কম পড়ে? কি কথা ঠিক না বেশি? আল্লাহ তো সমান সমান, আমি কেন বেশ কম করবো? কাজে আমি আপনাদেরকে বলি, এই যে আন্দোলনটা হয়ে গেল, এই যে সন্তানেরা মারা গেল, গুলি করলো, রক্ত দিল, মায়ের বুক খালি হলো। একটা সময় আইসা বললাম আমি হাসিনা রে, কি বললাম? আর আগায়েন না। কইছি কিনা কথাটা? আপনার কারা কারা আমার ক্যাসেট শুনেন? হাত তুলে দেখান তো, আমার ক্যাসেট কারা কারা শুনেন? বললাম আর আগায়েন না। হাসিনা যদি তখনও আমার কথা শুনতো, অন্তত 2 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে যাওয়া লাগতো না। এরপরে বললাম, এই উবায়দুল কাদের, এই বলেন, এই রাজাকারের বাচ্চা উবায়দুল কাদের, এই জল্লাদের বাচ্চা আসাদুজ্জামান কামাল, বলছি কিনা বলেন আপনারা? এই আরাফাত কে বাপ দাদার নাম নাই, সান মোল্লের বিয়ে, কইছি কিনা বলেন? হাসিনারে জিজ্ঞাসি কিনা আমি, এই হাসিনা, বিড়াল দিয়ে কোনদিন হাল চাষ হয় কিনা? আপনি তো বিড়াল দিয়ে হাল চাষ করতেছেন, কইছি না কথাগুলা? হাসিনারে কিন্তু বলছি, কারণ ভিতরে ভিতরে একটা মায়া আছে। হাসিনারে আমি কইছি, কি মায়া আছে জানেন? ওই যে স্বপনরা, কামালরা আবার রাগ করবো, জাহাঙ্গীররা, যে ওনারা এখন মায়া রয়ে গেছে। আমি বলি, আমি হাসিনাকে তেমনই চিনি, একজন ভাই যেমন তার বোনকে চিনি। আমি বলছিলাম এখনো থামেন, বিড়াল দিয়ে হাল চাষ করেন না। এই 4টে মন্ত্রীকে লাথি দিয়ে বিদায় করেন, বিচার করেন, আর আপনি জাতির কাছে ক্ষমা চান। যা ভুল করছি সব ভুল আমার, তোমরা আমাকে ক্ষমা করো। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, সেইটাও শেখ হাসিনা শুনে নাই। তখন আমি বলছি, এটাও শুনেন, দেখেন কি বলছি। এই উবায়দুল কাদের, আজকে 20শে শ্রাবণ, 10 দিন পরে একটা মাস হলো ভাদ্র মাস। ওই সময় একটা জীবের খুব পাওয়ার হয়, জীবটার নাম হলো কুত্তা। বলছি কিনা বলেন? এই কুত্তা যখন পাগলামি করে মানুষকে কামড় দেয়, মানুষ তখন লাড়িতে বাইরে বাইরে মেরে গাঙ্গ ফেলায়। বলছি না? তোরা কিন্তু মানুষ ভাদ্র মাস পার করবো না, গাঙ্গ ফেলাই দিব। কথাটা প্রমাণ হয়েছে কিনা আপনারা বলেন? আর হাসিনারে কইছি, আরে হাসিনা, আপনার মতো কত হাসিনা, কত বাসিনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে কাম করে, গার্মেন্টসের চাকরি করে, বিএ পাস করে, প্রাইমারি স্কুলের মাস্টারি করে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যার নামে, আপনি তো ডুববেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিয়ে ডুববেন। কথাটা কইছি কিনা বলেন? 75 বছরের আওয়ামী লীগকে নিয়ে ডুববেন। এরপরেও হাসিনার হুঁশ হয় না। তার শেষ কথাটা বলছে, আগামীকাল হবে
ওয়াতাইজু মান তাশাউ ওয়াতাজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কইছে কিনা? ঠিক কইছেন। শুনবেন আপনারা। পরের দিন দেখা গেল 5 তারিখ 11টা পর্যন্ত মিলিটারি, পুলিশ, আর্মি, বিজিবি, রেড, পুলিশ, বন্দুক। 11টার পরে দেখা গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জটা ফজলুর রহমান করছে না, এই চেঞ্জটা খালেদা জিয়া করছে, বিএনপি করছে না। হাসিনা ডাকলো প্রধান সেনাপতি, কি তার নাম ওয়াকারুজ্জামান, আর ডাকলো আইজিপি, পুলিশ প্রধান। আইজিপি হলো আমার শিষ্য, তার নাম মামুন চৌধুরী। আমি আইজিপিকে বারবার বললাম, আপনার আমার ওই সাক্ষাৎকার গুলো দেখেন না কেন? এই মামুন সাহেব, আপনাকে তো চিনি, আপনি তো ভদ্রলোকের সন্তান, আপনার বাপের নাম মন্নান চৌধুরী, আপনার বাড়ি সাল্লা সিলেট, আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূর। আপনি ভদ্রলোকের সন্তান, মানুষের গায়ে গুলি করেন কেন? আপনারা আমার কর্মী ছিলেন, আমি তো মাইকে বলে যেতেছি। একটা কথা বারবার কইলে মানুষ তো, মানুষের একটা বিবেক আছে না? ফজলু ভাই কি কইতেছে? আর প্রধান সেনাপতিরা কি বলছি বলেন, আপনারা শুনেন না? এই ওয়াকারুজ্জামান আপনার নাম, আপনার বাড়ি শেখপুর, কইছি না? আপনি সম্ভ্রান্ত পরিবারের লোক, আপনার দাদার নাম খান বাহাদুর ফজলুর রহমান, কইছি? আপনারা শুনেন না, কিছুই শুনেন না। খান বাহাদুর ফজলুর রহমান আমার নামে নামে না, সেই কারণে আপনাকে আমি বললাম, আপনি শেরপুরের মানুষ, আপনার শেরপুরে জন্মগ্রহণ করেছে বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তি প্রথম, তার নাম ফকির মজনু শাহ। আপনি তার ইজ্জত মানেন না। আপনি বৃহত্তর ময়মনসিংহের মানুষ, আমিও বৃহত্তর ময়মনসিংহের মানুষ। 3 দিন কথাটা কইছি। সেই বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণ করেছে মসনদী আলাইহি শাহকা, মহাবীর উসমান কা, কেল্লা তাজপুরের বীরাঙ্গনা সখিনা। আপনি ময়মনসিংহে মানুষের গার কিন্তু একটা বেহাত হয়। আপনি ময়মনসিংহে মানুষের ইজ্জত নষ্ট করেন না, সারেন্ডার করেন না, প্রয়োজনে আপনি পদত্যাগ করে দেন। কথাগুলো বলছি কিনা বলেন? এই কথা বাংলাদেশে ফজলুর রহমান ছাড়া কেউ বলতে পারবেন, আমি চ্যালেঞ্জ করব।